আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এই করোনাকালীন ক্লান্তি লগ্নে আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় পড়ব, যার বিষয়বস্তু ভরবেগের সংরক্ষণ সূত্র। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকের ক্লাস শেষে আমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো, সেগুলো আগে এক নজর দেখে নিই। ভরবেগ কি তা বলতে পারবো, ঘাত বল কি তা বলতে পারবো, বলের ঘাত বর্ণনা করতে পারবো, নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবো, ভরবেগের সংরক্ষণ সূত্র বিশ্লেষণ করতে পারবো। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হলো ভরবেগ, বল এবং ত্বরণের সম্পর্ক, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, নিউটনের গতির তৃতীয় সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র এবং নিরাপদ ভ্রমণে বল ও গতির প্রভাব। তাহলে প্রথমে আমাদেরকে কিছু সংজ্ঞা সম্পর্কে জানতে হবে, যেমন ভরবেগ কাকে বলে। ভরবেগ কাকে বলে? বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। সহজ একটা বিষয় যে এই পৃথিবীতে প্রকৃত পক্ষে শুধুমাত্র বেগ বলতে কিছুই নেই। একটু চিন্তা করে দেখো, যে বস্তুটা সামান্য বেগেও গতিশীল, তার কি নিজস্ব কোনো ভর নেই? অবশ্যই আছে। অর্থাৎ শুধু বেগে গতিশীল এইরকম বস্তু কিন্তু পাওয়া যাবে না। যেটা আমরা পরিমাপ করি সেটা ওই বস্তুর ভরবেগ, অর্থাৎ তার নিজস্ব একটি ভর এবং সে যে গতিতে, যে বেগে গতিশীল, সেই দুটার গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। দেখো এইখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ির ছবি দেওয়া আছে, যেটি 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং তার ওজন 0.5 কেজি। 0.5 কেজি। তাহলে এই বস্তুটার ভরবেগ কত হবে তোমরা বলো তো? হ্যাঁ, বস্তুটার ভর এবং বেগের যে গুণফল সেটি হবে বস্তুটির ভরবেগ। তাহলে ভরবেগ কাকে বলে? কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। এবার আমরা বলের ঘাত এবং ঘাত বল এই দুইটা বিষয় সম্পর্কে জানবো। দেখো বিষয় দুইটা কিন্তু কেমন জানি খুব কাছাকাছি। একটা ঘাত বল কাকে বলে আর একটা হচ্ছে বলের ঘাত কাকে বলে। এই দুইটা বিষয় কখনো এলোমেলো করে ফেলা যাবে না। ঘাত বল বলতে কি বলছি আমরা সেটি প্রথমে শিখবো। ঘাত বল কাকে বলে? যখন অনেক বড় মানের বল খুব অল্প সময়ে ক্রিয়া করছে, তখন যে বল তৈরি হচ্ছে তাকে আমরা ঘাত বল বলি। দেখো বেশি মানের বল বা বড় রকমের বল অল্প সময়ে ক্রিয়া করলে তাকে আমরা ঘাত বল বলি। উদাহরণ হিসেবে আমরা ক্রিকেট খেলা কিন্তু সবাই দেখে থাকি। বলার যখন একটা বেগ নিয়ে বল করছে তখন তার গতিবেগ কত থাকে? আমরা শাহিদ আফ্রিদির বলের গতিবেগ দেখেছি যে প্রায় 150 মাইল পার আওয়ার এইরকম বেগে সে বল করছে। এখন সেই বলটা যখন সচিন টেন্ডুলকার ব্যাট ঠেকাচ্ছে তখন কত ক্ষুদ্র সময়ে বলটা ব্যাটের সাথে ক্রিয়া করছে চিন্তা করতে পারো? 1 সেকেন্ডও পুরোপুরি না। জাস্ট বলটা আসলো, ব্যাটে টাচ করলো, সেই বলটা বাউন্ডারির ওপাশে যে পড়লো। কত ক্ষুদ্র সময়, কত ক্ষুদ্র সময়! এই যে ক্ষুদ্র সময়ে অনেক জোরে একটি বল ক্রিয়া করছে এবং অনেক বড় মাপের একটি বল ক্রিয়া করছে। এই ক্ষুদ্র সময়ের এই বড় মাপের ক্রিয়া করা বলকেই আমরা ঘাত বল বলে থাকি। আর যখন বলের ঘাত সম্পর্কে জানবো তখন কি বলবে? বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। অর্থাৎ একটি বল যে সময় যাবত ক্রিয়া করা হচ্ছে সেই সময়টাকে আমরা কি বলি? বলের ঘাত। অর্থাৎ বলের ঘাত বলতে আমরা নির্দিষ্ট একটি সময়কে বোঝাচ্ছি যে সময় যাবত বলটা ক্রিয়া করছে। আর ঘাত বল বলতে আমরা এমন একটি বলকেই বোঝাচ্ছি যে বলটা অনেক বড় মানের এবং খুবই ক্ষুদ্র সময়ে ক্রিয়া করছে। উদাহরণ হিসেবে আমরা ক্রিকেট খেলা বা ব্যাডমিন্টন খেলা বা ফুটবল খেলার হিসাবটাও করতে পারি যে বল আসলো, ক্রিস্টিয়ানো রোনালদো অনেক জোরে বলটাকে কিক করলো। আসলে বল আর পায়ের যে সংঘর্ষকাল সেটা কি অনেক
ক্ষুদ্র না, কিন্তু বলটা কত গতিতে আবার ফেরত যাচ্ছে, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই দিকে, সেইটাই হচ্ছে বলের ঘাত। এখন এই যে বলের ঘাত বলতে আমরা একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো তার পা দিয়ে যখন বলটা কিক করছে, সে যেদিকে কিক করছে বলটা কিন্তু ঠিক সেই দিকেই যাচ্ছে। এখান থেকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে জানতে পারি। কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র? দেখো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ততটুকু হবে যতটুকু তার উপরে বল প্রয়োগ করা হবে। যদি বল ধীরে প্রয়োগ করা হয় তাহলে ভরবেগের পরিবর্তনও ধীরে হবে, আর যদি অনেক জোরে প্রয়োগ করা হয় তাহলে ভরবেগের পরিবর্তনও অনেক দ্রুত হবে। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো যেই দিকে বল পা দিয়ে কি করলো, বলের পরিবর্তনও কিন্তু সেই দিকেই হলো। অর্থাৎ যেদিকে বল ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি? আমাদের কখনো এই নিউটনের যে গতির তিনটি সূত্র আছে এই তিনটি সূত্র ভোলা যাবে না। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা আরেকবার পড়ে নিই, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ সমানুপাতিক বলতে আমরা কি বুঝি? সমানুপাতিক বলতে আমরা বুঝি যে যখন ক্রিয়ারত বলের পরিমাণ বৃদ্ধি পাবে তখন ভরবেগের পরিমাণ বৃদ্ধি পাবে, আবার ক্রিয়ারত বলের পরিমাণ হ্রাস পাবে তখন ভরবেগের পরিমাণ হ্রাস পাবে। মানে একটা বৃদ্ধি পেলে অন্যটাও বৃদ্ধি পাবে, যেটা একে অপরের সাথে সম্পর্কিত। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তনটা কোন দিকে হবে? বস্তুর উপরে যেই দিকে বল প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তনটাও সেদিকে হবে। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি বলো? বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, তাই এটাকে আমরা বল ও ত্বরণের সম্পর্ক হিসেবেও বলতে পারি নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে। সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়ে থাকে। তাহলে এই সূত্র থেকে বলকে আমরা ফোর্স অর্থাৎ এফ দ্বারা প্রকাশ করে থাকি, ভরকে কি দ্বারা প্রকাশ করে থাকি? মাস অর্থাৎ ছোট হাতের এম দ্বারা, এবং বড় ভরের বস্তুকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করে থাকি। যেমন পৃথিবীর ভরকে আমরা যখন প্রকাশ করব তখন সেটিকে এম দ্বারা প্রকাশ করব, অর্থাৎ অনেক বৃহৎ আকারের বলকে আমরা বড় হাতের এম দ্বারা, এবং এই ধরনের সাধারণ ভরকে অর্থাৎ মাসকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করবো। আর এ বলতে আমরা কি বুঝি? এ বলতে অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ। তাহলে আমরা কি পাচ্ছি? বল সমান সমান ভর গুণ ত্বরণ, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। যদি আমরা একটু ব্যাখ্যায় আসি তাহলে কি পাবো? দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং পি কে আমরা বস্তুর ভর এবং বেগ অর্থাৎ এম ভি দ্বারা লিখতে পারি। এই ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন এই যখন আমরা হচ্ছে এই বলটা যেহেতু ভর, বস্তুর ভর কিন্তু সর্বদাই ধ্রুবক, বস্তুর ভরের কিন্তু কখনো পরিবর্তন হয় না। বস্তুর ভরের কি কোনো পরিবর্তন হয়? বস্তুর স্থান বিভেদে ওজনের পরিবর্তন হয়, কিন্তু ভরবেগের কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ বল সমান সমান ভর গুণ ত্বরণ, এটি নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে জানবো। এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে জানলাম, মাঝখানে তৃতীয় সূত্র জানার পূর্বেই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে জানবো। এখন বলতো ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে আসলে আমরা কি বুঝছি? একটু চিন্তা করো, ভরবেগের সংরক্ষণ অর্থাৎ সংরক্ষণ বলতে আমরা বুঝি যা শুরুতে যা ছিল কোন একটি ঘটনা ঘটার পরেও সেটি একই থেকে গেল, অর্থাৎ কোনো পরিবর্তন হলো না। তাহলে ভরবেগের আগেও যা ছিল ভরবেগ পরেও তার থাকার যে বিষয় সেটিকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র বলছি। এখন এই আগে আর পরে বলতে কোন অবস্থার আগে এবং পরে আমরা বোঝাচ্ছি সেটি একটু দেখি। দেখো যে আমরা এখানে দুইটি গাড়ি, একটি ট্রাক এবং একটি কারকে দেখতে পাচ্ছি। ট্রাকের ভর 3000 কেজি এবং ট্রাকটি
মিটার পার সেকেন্ড আওয়ারে গতিশীল, অর্থাৎ ওজন অনেক বেশি কিন্তু অনেক ধীরে যাচ্ছে। আর কারটির ওজন দেখো, কারটির ভর 1000 কেজি, কিন্তু কারটি স্থির অবস্থায় আছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কারটি স্থির অবস্থায় আছে। অর্থাৎ কার এখানে দাঁড়িয়ে আছে, একটি ভর বেগ নিয়ে ট্রাকটি কারকে ধাক্কা দিল, এসে ধাক্কা দিল। এর ফলে কি হচ্ছে দেখো, ভরের তো কোনো পরিবর্তন হবে না, শুরুতে বলা হয়েছে, কারণ ভর একটি ধ্রুবক রাশি। তাহলে এই যে ট্রাকের যে ভর 3000 কেজি সেটিও স্থির থাকলো, আবার কারের ভর 1000 কেজি সেটিও স্থির থাকলো। কিন্তু এই সংঘর্ষের পরে কি হলো দেখো, কারটি 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে গেল। কারটি কিন্তু স্থির অবস্থায় ছিল, পেছন থেকে এসে ট্রাকটি যখন ধাক্কা দিল 10 মিটার পার সেকেন্ড বেগে এসে যখন ধাক্কা দিল, তখন ওই স্থির থাকা কারটি 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়ে গেল। এই যে সংঘর্ষের আগে ট্রাকের নিজস্ব ভরবেগ ছিল, কারের নিজস্ব ভরবেগ ছিল, সেই দুইটা ভরবেগ যদি আমরা যোগ করি তাহলে সংঘর্ষের পূর্বের একটা ভরবেগ পাবো। আবার যদি আমরা সংঘর্ষের পরে ট্রাকের ভরবেগ এবং কারের ভরবেগটা যোগ করি তাহলে দেখব যে সংঘর্ষের আগে যে ভরবেগ এবং সংঘর্ষের পরে যে ভরবেগ এটি একই থাকবে, অর্থাৎ সংরক্ষিত হবে, যেটি ভরবেগের সংরক্ষণ সূত্র নামে পরিচিত। আসল সূত্রটা আমরা দেখিনি। একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, অর্থাৎ এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া যখন আমরা উচ্চারণ করলাম, এই ফাঁকে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রটা শিখে নেব। নিউটনের গতির তৃতীয় সূত্র কি? নিউটনের গতির তৃতীয় সূত্র হলো যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যদি আমরা দেয়ালকে আঘাত করি, দেয়াল আমাদেরকে সেই আঘাতটা ফেরত দিবে। কতটুকু আঘাত ফেরত দিবে? ঠিক যতটুকু দ্বারা আমি সেই দেয়ালটাকে আঘাত করেছি ঠিক সমপরিমাণ। অর্থাৎ দেয়ালে যদি আমি আস্তে ঘুষি দিই তাহলে দেয়ালও আমাকে ফিডব্যাক দিবে আস্তে, আর যদি অনেক জোরে দিই তাহলে আমি হাতে বেশি জোরে ব্যথা পাবো। কেন? দেয়াল আমাদেরকে সেই পরিমাণ ফিডব্যাকটাই দিচ্ছে। অর্থাৎ নিউটনের গতির তৃতীয় সূত্র কোনটি? যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন যদি দুইটি বস্তুর মধ্যে ওই ক্রিয়া এবং প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল কাজ না করে, সেক্ষেত্রে কি হবে? কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। যেটি আমরা উপরের এই চিত্রে দেখতে পাচ্ছি যে ট্রাক এর ভরবেগ এবং কারের ভরবেগ সংঘর্ষের আগে যে মোট ভরবেগ, অর্থাৎ ট্রাকের ভরবেগ এবং কারের ভরবেগের যোগফল, এবং সংঘর্ষের পরে ট্রাকের ভরবেগ এবং কারের ভরবেগের যোগফলটা একই থেকে যাবে। অর্থাৎ এদের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ করে না। যদিও বাস্তব ক্ষেত্রে আমরা যখন রাস্তায় বেরোবো তখন দেখবো যে এই ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়াও আরো বেশ কিছু বল কাজ করে। যেমন আমাদের ঘর্ষণ বল কাজ করবে, আবার বাতাসের একটি ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করবে, বাধার একটা বিষয় থাকে। তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে প্রমাণ অবস্থায়, পরীক্ষা লব্ধ অবস্থায় যদি আমরা এটি পরীক্ষা করে দেখি তাহলে দেখবো যে হ্যাঁ অবশ্যই সংঘর্ষের আগে এবং পরে ভরবেগের কোনো পরিবর্তন হবে না, যেটি ভরবেগের সংরক্ষণ সূত্র। আরেকবার দেখে নেয়, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। যদি আমরা দুইটি বস্তু ট্রাকের ভরকে যদি m1 এবং কারের ভরকে যদি m2 দ্বারা প্রকাশ করি, এবং আমরা জানি যে আদি বেগকে u দ্বারা আমরা প্রকাশ করি এবং শেষ বেগকে v দ্বারা, ছোট হাতের u এবং ছোট হাতের v দ্বারা প্রকাশ করে থাকি। ট্রাকের আদি বেগ যদি ছোট হাতের u হয়, কারের u1 এবং কারের ভরবেগ যদি u2 হয়, এবং সংঘর্ষের পরে ট্রাকের ভরবেগ যদি বেগ যদি v1 এবং কারের বেগ যদি v2 হয়, তাহলে আমরা কি দেখতে পাবো যে এটি হলো ট্রাকের ভরবেগ সংঘর্ষের পূর্বে m1u1, m2u2 হলো কারের ভরবেগ সংঘর্ষের পূর্বে এবং m1u1 প্লাস m2u2 অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ। এবং দ্বিতীয়ত যেটি আসছে যে m1 v1 অর্থাৎ সংঘর্ষের পরে ট্রাকের ভরবেগ, m2 v2 অর্থাৎ সংঘর্ষের পরে
কারের ভরবেগ, এবং যোগ করার অর্থ হলো সংঘর্ষের পরে তাদের দুইটা মোট ভরবেগ। তাহলে দেখতে পাচ্ছি যে m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2, অর্থাৎ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ একই থাকছে যখন ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ব্যতীত অন্য কোনো বল কাজ করছে না। এবার আমরা এই সূত্রটার একটি ব্যবহারিক দিক থেকে দেখে থাকি। দেখো, দুইটি বস্তু আমরা নিয়েছি, একটির ভর m1 অপরটির ভর m2 এবং একটির বেগ u1 অপরটির বেগ u2। তাহলে দেখো, এই যে যে চলাটা আমরা দেখলাম সেখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা একটু বলো তো u2 বড় নাকি u1 বড়? দেখেছো, একই সময়ে u2 যে দূরত্ব অতিক্রম করছে u1 কিন্তু তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করে যে এই m2 ভরের বস্তুটাকে আঘাত করছে, অর্থাৎ u1 এর মান বেশি, u1 এর বেগ বেশি, m1 ভরের যে বস্তুটি তার বেগ বেশি বলেই সে দ্রুত যে m2 ভরের বস্তুটিকে আঘাত করছে। এবং আঘাতের পরে যে ঘটনাটা ঘটছে সেটা আরেকবার মনোযোগ দিয়ে দেখো। আঘাত করার পরে যেহেতু এর ভর কম ছিল, m1 এর ভর কম ছিল, সেক্ষেত্রে আঘাত করার পরে সেটি একটু পেছনের দিকে ফিরে আসলো এবং m2 এর বেগ একটু বেড়ে যে সে সামনের দিকে যেতে থাকলো। আরেকবার লক্ষ্য করো, আঘাত করলো, পেছনে ফিরে আসলো এবং সে সামনের দিকে যেতে থাকলো। আবার দুইটা বস্তু একই সাথে তাদের যাত্রা শুরু করলো। তাহলে এই বস্তুর m1 এবং এটি হলো u1, m2 u2, অর্থাৎ তাদের আদিবেগ কি m1 u1 প্লাস m2 u2, এটি হলো সংঘর্ষের পূর্বের বস্তু দুটির মোট ভরবেগ। তারপর সংঘর্ষ হলো এই m1 তার সামনের দিকে বল ক্রিয়া করলো এবং m2 পেছনের দিকে f2 ক্রিয়া করলো, যার ফলে কি হলো দেখো, বস্তুর সংঘর্ষের পরের অবস্থা সৃষ্টি হলো, যার মোট ভরবেগ m1v1 প্লাস m2v2। এবং ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে এই m1u1 প্লাস m2u2 এটি m1v1 প্লাস m2v2 এর সমান, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে বস্তু দুটির ভরবেগ একই থাকে। এখন আমরা নিউটনের গতির যে তৃতীয় সূত্র আছে সেই নিউটনের গতির তৃতীয় সূত্রের কিছু উদাহরণ দেখব। দেখো, আমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছি যে রকেটের উড্ডয়ন, কিভাবে রকেট ভূমি থেকে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। এটি কোন সূত্র ব্যবহার করে? নিউটনের গতির তৃতীয় সূত্র, অর্থাৎ সে ততটুকু উপরে যায় যতটুকু বল সে নিচের দিকে ক্রিয়া করে গ্যাসের মাধ্যমে। এই সূত্র ব্যবহার করেই রকেট মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। দেখো, এখানে একটা অ্যানিমেশন আছে, একটি লোক নৌকা থেকে লাফ দিয়ে স্থলে পৌঁছাচ্ছে। এই সময় দেখো, নৌকাটি শুরুতে সামনের দিকে গতিশীল ছিল, যখন লোকটি লাফ দিল তখন নৌকাটি পেছনের দিকে চলে গেল। কতটুকু পেছনের দিকে যাবে বা কত বলে পেছনের দিকে যাবে, এই লোকটি লাফ দেওয়ার সময় যে পরিমাণ বল প্রয়োগ করে লাফ দিচ্ছে নৌকাটি ঠিক সে পরিমাণ বলেই পেছনের দিকে চলে যাবে। এটিও নিউটনের গতির তৃতীয় সূত্র, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে মানুষ যে হাঁটা চলা করছে সেটি কোন সূত্র মেনে চলছে, সেটিও নিউটনের গতির তৃতীয় সূত্র, অর্থাৎ মাটিতে যে পরিমাণ বল একজন মানুষ প্রয়োগ করছে মাটিও তাকে ঠিক সেই বল দ্বারা সামনের দিকে ধাক্কা দিচ্ছে এবং এর ফলে মানুষ সামনের দিকে এগিয়ে চলেছে। আবার আমরা অনেক সময় বন্দুক ব্যবহার করে থাকি, বেলুন ফাটানোর সময় বা কোন কাজের ক্ষেত্রে আমরা বা মুভিতে বন্দুক চালাতে দেখে থাকি। সেই ক্ষেত্রে দেখি যে বন্দুক চালালে বন্দুকের যে গুলি সেটি সামনের দিকে যায় কিন্তু বন্দুকটি পেছনের দিকে ধাক্কা দিচ্ছে। এটিও আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করতে পারি যে গুলিটি যে বলে সামনের দিকে যাচ্ছে বন্দুক ঠিক সমপরিমাণ পেছনের দিকে ধাক্কা প্রয়োগ করছে। এখন আমরা বলের কিছু প্রভাব দেখবো যে বল কি কি করতে পারে। আমরা গত ক্লাসে বলের সংজ্ঞা শেখার সময় অবশ্যই এটা জেনেছি যে বল কাকে বলে। বলের সংজ্ঞাতেই কিন্তু বলের বৈশিষ্ট্যগুলো চলে আসে যে বল কাকে বলে, যা কোন স্থির বস্তুর উপরে ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, আবার কোন গতিশীল বস্তুর উপরে ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। অর্থাৎ
এই বলের স্থির বস্তুর উপরে প্রভাব আছে, গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির উপরে প্রভাব আছে, বেগ বৃদ্ধিও করতে পারে, আবার গতিশীল বস্তুর বেগ হ্রাসও করতে পারে, আবার বস্তুর আকারও পরিবর্তন করে ফেলতে পারে। এগুলোই বিভিন্ন বিষয়ে বলের প্রভাব, যা আমরা বলের সংজ্ঞা থেকে শিখে আসি। এবার আমরা একটি সড়ক দুর্ঘটনা দেখতে পাচ্ছি চিত্রে। দেখো, এই দুর্ঘটনাটার কারণগুলো হিসেবে আমরা কি কি নির্ধারণ করতে পারি। একটি দুর্ঘটনার যে সকল কারণ থাকতে পারে সেগুলো কি: অতিরিক্ত গতিবেগ, চালকের অদক্ষতা, গাড়ির ব্রেকের সমস্যা, চালকের অসাবধানতা, ট্রাফিক সিগন্যাল অমান্য, চালকের সিট বেল্ট না বাঁধা, এবং দুই পাশে যে সংকেত দেওয়া বাতিগুলো কাজ না করলে সেক্ষেত্রে সড়ক দুর্ঘটনা হতে পারে। সংকেত দেওয়া বাতি বলতে আমরা দুই পাশে যে গাড়ির ইন্ডিকেটর লাইট থাকে সেটাকে বোঝাচ্ছি। এই ইন্ডিকেটর লাইট যদি ঠিক মতো কাজ না করে বা ব্রেক কষার পরে যে পেছনে লাল বাতিটি জ্বলে ওঠে সেটিও যদি পেছনে কাজ না করে, তখন পেছনে থাকা গাড়িটি বুঝতে পারবে না যে গাড়িটির গতিবেগ কমাচ্ছে না বাড়াচ্ছে, তখন সে এসে ধাক্কা দিয়ে দিবে এবং এর ফলে দুর্ঘটনাগুলো ঘটবে। তাহলে এই দুর্ঘটনার রোধ করার জন্য আমাদেরকে কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে? প্রথমত, রাস্তার যে ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল গুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। আমাদের গাড়িতে যে সিট বেল্ট থাকে সেটি পরিধান করতে হবে। আমাদের দক্ষ হতে হবে, গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে চেক করে নিতে হবে, এবং সর্বোপরি আমাদের সাবধানতাটা বজায় রাখতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে সকল বিষয়ে। এখন আমরা একটি গাণিতিক সমস্যা সম্পর্কে জানবো। দেখো, এখানে একটি চিত্র দেওয়া আছে যেটি একটি মোটরের চিত্র, যার যে পাতটা বের হয়ে আছে তার ব্যাস দেওয়া আছে কত? 4 মিটার। এই যে পাত বের হয়ে আছে এটি কত ত্বরণে ঘুরছে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এর ভর হলো 50 কেজি। এর ভর 50 কেজি এবং ত্বরণের মানটা দেওয়া আছে। তাহলে এটি কত বল প্রয়োগ করবে সেটি যদি বের করতে বলা হয়, দেখো বল F সমান সমান কত, তাহলে আমরা বের করতে আমরা কোন সূত্র ব্যবহার করব? F সমান সমান ml। এখানে আমাদের m জানা আছে 50 কেজি এবং ত্বরণের মান জানা আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যদি আমরা 50 এবং 4 গুণ করি তাহলে বলের মান পেয়ে যাব। এখন আমাদের এই পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো উত্তর বের করার পরে যে এককটি হবে সে এককের সঠিক ব্যবহার। অনেক সময় আমরা এরকম করে থাকি যে উত্তর আমাদের সঠিক কিন্তু একক ভুল, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরো অঙ্কটাও কেটে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই একক সম্পর্কে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। ফলাফল বের করে কোন একক ব্যবহার করব সেটি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আজকের ক্লাস থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার আমরা দেখে নিব, সেটা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুটির ভর বের করতে হবে। দেখো, আমাদের ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, জাস্ট ভর এবং বেগের গুণফল নির্ণয় করলেই ভর বেগ বের করতে পারবো। সড়ক দুর্ঘটনার জন্য কোন কাজটি সবচেয়ে বেশি দায়ী? আমাদের নিজেদের অসচেতনতা। ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? ঘর্ষণ বল উৎপন্ন হয় কেন? ঘর্ষণ বল আমাদের সংঘর্ষের ফলে উৎপন্ন হয়ে থাকে। আর ভর বেগ বলতে আমরা কি বুঝি? ভর বেগ বলতে ভর এবং বস্তুর ভর এবং বেগের গুণফলকে বুঝি। নিউটনের তৃতীয় সূত্র কোনটি? নিউটনের তৃতীয় সূত্রটি হলো যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আগামী দিন তোমাদের এই অধ্যায়ের উপরে রিভিশন টপ ক্লাস হবে, সুতরাং অধ্যায়টি তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে। এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, করোনাকালীন সময়ের যে সকল নির্দেশনাবলী সেগুলো মেনে চলো এবং সর্বোপরি বাসায় থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।